আজকে প্রায় দীর্ঘদিন ধরে এখানে অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম এবং সঙ্গে অনশন আন্দোলন। বেশ কিছু দাবিকে সামনে রেখে আমরা এই অনশন আন্দোলন চালাচ্ছিলাম। এই অবস্থান বিক্ষোভের আজকে 58তম দিন। এই অনশন শুরু হয়েছিল 13/6/2025 এবং এই টোটাল 20 দিন এবং মোট 97 ঘন্টা। মোট অনশনকারী 31 জন ছিল এবং আজকে থেকে আবার আমরণ অনশনে বসেছিলেন টোটাল 21 জন। বাইরে থেকে বিশিষ্ট জনেদের মধ্যে থেকে অনেকেই প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন আজকে আমাদের এই অবস্থান মঞ্চে শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি, লয়ার্স, বহু জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছিলেন, ডক্টরসরা সকলে এসেছিল। সকলেই আমাদেরকে একটা সাজেশন দিয়েছেন এবং বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের কাছে যে যখন সরকার স্বৈরাচারী সরকারের কাছে এই ধরনের আন্দোলন তাদেরকে অনেকটা তারা অনেকটা এই আন্দোলনটাকে পাত্তা দিচ্ছেন না, কারণ তারা অগণতান্ত্রিক, তারা স্বৈরাচারী। যদিও তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জিতে আসে, সেখানেও অগণতান্ত্রিকতা থাকে। তাই এই স্বৈরাচারী সরকারের কাছে অনশন আন্দোলনটা খুব বেশি তারা গ্রহণ করতে চাইছেন না। তাই তারা বারবার রিকোয়েস্ট করছেন যে নিজেদের ক্ষতি আপনারা করবেন না, বরং আপনারা আরো অন্য কিছু করুন। প্রথমে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনার চেষ্টা করেছি, এই রিকোয়েস্টগুলোকে আমরা রাখবো কিনা ভাবার চেষ্টা করেছি, কিন্তু আমরা আলোচনা করে দেখলাম যে এতজন নাগরিক সমাজের লোক, এতজন বিশিষ্ট ব্যক্তিরা যারা বারবার আমাদেরকে রিকোয়েস্ট করছেন, যারা বারবার আমাদের আন্দোলনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা থেকেছেন এবং থাকছেন এবং পরামর্শ দিচ্ছেন, আমাদের পক্ষে কথা বলছেন, তাদের রিকোয়েস্টটা না রাখলে হয়তো আমরা নিজেরাই এগুলো লজ্জাবোধ করছি। তাই এই সমস্ত নাগরিক সমাজের বিদ্বজনদের যে পরামর্শ, সেই পরামর্শ আমরা মাথা পেতে নিলাম। আমরা আজকে এই অনশন আন্দোলনটাকে তুলে নিলাম, সাময়িকভাবে অনশন আন্দোলনটাকে আমরা প্রত্যাহার করলাম, কিন্তু অবস্থান আন্দোলনটা যেমন চলবে, পাশাপাশি আমরা বেশ কিছু কর্মসূচির কথা আজকে ঘোষণা করছি। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় আমাদের যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছেন তাদের সঙ্গে আমরা ফিজিক্যালি মিটিং করছি এবং আগামী 14 তারিখ আমরা সমস্ত অংশকে নিয়ে সাধারণ মানুষকে শুদ্ধ আহ্বান জানিয়ে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। এখনই একটাই দাবি যে কোনো মূল্যে আমাদের চাকরি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, আইনিভাবে হোক বা তাদের কোনো স্পেশাল প্রভিশন থেকে হোক, কারণ আমরা আমাদের কারণে চাকরি হারাচ্ছি না। তাই আগামী 14 তারিখ আমরা মিলিতভাবে নবান্ন অভিযানকে আহ্বান জানাচ্ছি, সকল মানুষকে, সমাজের মানুষকেও আহ্বান জানাচ্ছি যে তারা এই অভিযানে যারা আমাদের সঙ্গে থাকে, এই লড়াইটা আসলে ন্যায় বিচার পাওয়ার লড়াই। তাই সকলে যেন এই আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হন, এই আহ্বান আমরা জানাচ্ছি। এর পাশাপাশি আমরা দিল্লির দিকেও কয়েকটা কর্মসূচির কথা ঘোষণা করছি, সেটা হাবিব বিস্তারিত আপনাদের বলছে। আপনারা জানেন যে আমরা এখানে যে ধর্নাটা করছি তার একটা নিশ্চয় পারপাস আছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচিরই একটা পারপাস থাকে এবং কোনো না কোনো কারণে আমরা সেই কর্মসূচিগুলো গ্রহণ করি।
আমরা আগেও প্রেস কনফারেন্সে বিকাশ ভবনের সামনে থেকে বলেছিলাম যে আমাদের দিল্লিমুখী একটা কর্মসূচি আছে এবং খুব তাড়াতাড়ি সেটা আমরা জানাবো। আজকে আমরা আলোচনার মাধ্যমে সেটা অনেকটা ঠিক করে ফেলেছি। আগামী 21, 22 এবং 23 এই 3 দিন আমরা দিল্লিতে থাকব এবং দিল্লিতে আমাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে, তার মধ্যে পোস্টারিং, তাছাড়া যন্তর মন্তরে পোস্টারিং, যন্তর মন্তরে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা ধর্ণা করছি। আমরা সেখানে প্ল্যাকার্ড হাতে থাকবো এবং আমাদের মনের কথাগুলো সেখানে বলবো। এবার আমাদের দিল্লি, প্রশ্ন আসতে পারে যে আমাদের দিল্লি কেন যাচ্ছি? আমরা তো চাকরি হারিয়েছি এখানে এবং এখানকার সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য চাকরিটা গেছে, তাহলে আমরা দিল্লি কেন যাচ্ছি? সে উত্তরটা দিই। সেটা হচ্ছে যে আমরা চাইছি যে আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম ঘটনা এবং এখনো পর্যন্ত হয়তো অনেক রাজ্যই আমাদের ব্যাপারটা সম্বন্ধে সেইভাবে ওয়াকিবহল নয়। আমরা চাইছি আমাদের এই বিষয়টা যেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং অনেকগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা যে আজকে এই অবস্থার মধ্যে দিয়ে আছে কোনো রকম দোষ না করে সেইটা ভারতবর্ষব্যাপী আমাদের বাকি যে রাজ্যগুলো আছে সেগুলোও যেন এই বিষয়টা জানে, তারা যেন প্রত্যেকে আমাদের এই বিষয়টা জানে। তার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে দিল্লি। দিল্লির বুকে যদি আমরা এই ব্যাপারটা জানাতে পারি তাহলে গোটা ভারতবর্ষ বোধহয় এই বিষয়টা জানতে পারবে এবং আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিকের সমর্থন চাইছি। কারণ আমরা মনে করি যে যেটা হয়েছে সেটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী যেটা হয়েছে, কারণ নির্দোষ হয়ে আমাদেরকে সাজা পেতে হচ্ছে, যেটা কখনোই একটা সাংবিধানিক ভারতবর্ষে হতে পারে না। একজন নির্দোষ ব্যক্তি কোনোভাবেই শাস্তি পেতে পারে না, কিন্তু সেটা হয়েছে, ন্যাচারাল জাস্টিস লঙ্ঘিত হয়েছে। তাই আমরা আমাদের কথাগুলো ঠিক যেরকম ভাবে পশ্চিমবঙ্গে বলছি, আমাদের বঙ্গে বলছি, একইভাবে এই কথাগুলো আমরা গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছি এবং দিল্লিতে 21, 22 এবং 23 এই 3 দিন আমরা একটা বড় অংশ এখান থেকে গিয়ে তারা আমাদের মনের কথাগুলো বলবো এবং আমাদের সঙ্গে কি কি অন্যায় হয়েছে সেটা আমরা বলবো এবং আমরা প্রয়োজনে যে রিভিউ পিটিশন আমাদের ওখানে আছে সেইটার জন্য সাধারণ মানুষকেও আবেদন জানাবো যে তারাও যেন আমাদের বিষয়টা যেন বলেন, বিভিন্ন জায়গায় বলেন এবং সমস্ত জায়গায় বলেন যে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। মানে সোজা কথা হচ্ছে নর্মাল পাবলিকের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই যে ঘটনাটা ঘটেছে, এতগুলো নির্দোষ শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়েছেন, এই বিষয়টা যে সঠিক হয়নি এবং এর যে একটা পুনর্মূল্যায়ন দরকার এবং এই বিষয়টা নিয়ে একটা অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে চাইছি ওই 3 দিন। তাই আমরা ওই 3 দিন যাবো এবং সেখানে যা যা কর্মসূচি আছে সেগুলো আমরা করব এবং সেটা আরও ইউনিকভাবে কিভাবে করা যায় সেইগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। সেক্ষেত্রে আমরা কিভাবে যাব, কদিন আগে যাব, কদিন পরে যাব, সেটা আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে জানাবো। তবে 3 দিন আমরা দিল্লিতে থাকছি, সেটা হচ্ছে 21, 22, 23। এইটা মোটামুটি আমাদের একটা আলোচনার মাধ্যমে কনফার্ম হয়েছে এবং আমরা চাইবো যে আপনারাও যারা আছেন, সাংবাদিক যারা আছেন, তারাও যদি কেউ মনে করেন যে আমাদের সঙ্গে পুরো জিনিসটা কভার করবেন, 21, 22 এবং 23 পুরো জিনিসটা যদি কোনো নিউজ চ্যানেল মনে করে যে আমাদের সঙ্গে পুরো আমাদের জার্নিটা কভার করবেন এবং আমাদের পুরো খবরটা কভার করবেন, তারা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা সেইভাবে ব্যবস্থা করে দেবো। আপনারা আমাদের সঙ্গে কোনো প্রতিনিধি অবশ্যই যেতে পারেন এবং পুরো জিনিসটা কভার করতে পারেন, সেইটা আমাদেরকে জানাবেন। প্রথমত, যেহেতু ওই সময় পার্লামেন্টে অধিবেশন শুরু হচ্ছে, আমরা সেটাকে লক্ষ্য করেই এই সময়গুলোকে নির্ধারণ করেছি। যেহেতু পার্লামেন্টে ওই সময় অধিবেশন, তাই যন্ত্রমন্ত্রে একদিনের ধর্ণা, একদিন আমরা দিল্লির যে সিভিল সোসাইটি, সেই দিল্লির সিভিল সোসাইটির দ্বারা আমরা একটা কনভেনশনের আয়োজন করার চেষ্টা করছি, সেখানে সেই কনভেনশনও হবে এবং তারপরে আর একদিন আর একটা কর্মসূচি রাখছি। এভাবে করে আমরা একটা প্ল্যানিং করেছি। মোট কথা এই 3টি দিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করার, মানে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা অনেক কিছু আছে, পরিকল্পনা বিভিন্নভাবে আছে। আমরা এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের পক্ষ থেকে মানে রাহুল গান্ধী উনি চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতিকে, রাজা রাম সিং এবং সুদামা প্রসাদ বলে 2জন এমপি ছিলেন, ওনারাও আমাদের পক্ষ অবলম্বন করে রাষ্ট্রপতিকে লিখেছেন। আমরা তো এই অ্যাপ্রোচ সমস্ত পলিটিক্যাল পার্টিকেই দিয়ে রেখেছি। আমরা, আপনারা জানেন যে প্রচুর মেল করেছি, গোটা ভারতবর্ষের সমস্ত নামকরা এমপি এমএলএ, মানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, কাউকে বাদ রাখিনি, সকলকেই অ্যাপ্রোচ করেছি, কাউকে বাদ দিইনি, সকলকেই অ্যাপ্রোচ করা আছে যাতে আমাদের এই বিষয়গুলোকে তারা তোলেন, পার্লামেন্টের অধিবেশনেও তোলেন, রাষ্ট্রপতির কাছে দরবারেও তোলেন, সামগ্রিকভাবে আমরা বলেছি। তো আমরা যেহেতু দিল্লি যাচ্ছি, তো এইরকমই অনেক উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। দেখা যাক, আমরা অবশ্যই আছে, নিশ্চয়ই আছে, আমরা দেখা করার চেষ্টা করব বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও,
যাতে আমাদের এই বিষয়টা উঠে আসে, দেখা করার চেষ্টা তো অবশ্যই এর আছে। আগেও আপনারা নবান্নের মুখে অভিযান করেছিলেন নগ্ন হয়ে, আপনারা এর আগেও ভিন রাজ্যে গেছিলেন প্রতিনিধি নিয়ে, তাহলে আবার আন্দোলনের রিপিটেশন হচ্ছে না? আন্দোলনের রিপিটেশন যেমন এটা ঘটনা, আমরা হাইকোর্টে অন্যায়ভাবে আমরা জাজমেন্ট পেয়েছিলাম, অন্যায়ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সেই ঘটনারই রিপিটেশন হলো সুপ্রিম কোর্টে, যখন জাস্টিসরাই রিপিটেশন করছে, অন্যায় করার জন্য রিপিটেশন করছে, তো আমাদেরও রিপিটেশন হচ্ছে। তবে নিশ্চয়ই এবার আর অর্ধনগ্ন ভাবে করছি না। হ্যাঁ, তখন তো আমাদেরকে পুলিশ আটকে ছিল যে অর্ধনগ্ন ভাবে করা হবে না, এবার আটকালে বোধহয় পুরো নগ্নই হয়ে যেতে পারে, মানে আরো অন্যরকম হতে পারে, হ্যাঁ আরো বৃহৎ কিছু হতে পারে। আমরা বিভিন্ন ভাবে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, আমাদের সাক্ষাৎ করা হয়নি। তো এবার একটু অন্যরকম ভাবে আন্দোলনটা হবে, হয় সাক্ষাৎ নয় মৃত্যু, কিছু তো একটা হবে। মানে আমরা সেই রকম ভাবেই সংগঠিত হচ্ছি, মানে কিছু হবে, পরিষ্কার কথা। এর আগে মেয়র রোডে যখন আপনারা অনশনে বসেছিলেন তখন তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে এসে আপনাদের আশ্বাস দিয়েছেন, এবারও আপনারা প্রায় 50 ঘন্টা অতিক্রান্ত আপনাদের অনশন, কিন্তু কোনো নেতা মন্ত্রীদের দেখা নেই, কিভাবে দেখছেন? তাহলে আপনারা কি বিফলে গেলেন? কারণ হচ্ছে সরকার যেটা করতে চাইছে, মানে সরকার যেটা দেখছে, আসলে আমরা তো সিরিয়াস অনশন করছিলাম, আমরা তো দীর্ঘ 26 দিন একটানা কেউ থাকতে পারিনি, আমরা 3 দিন করে থেকে আমরা হসপিটালে যেতে বাধ্য হয়েছি। মানে এটা সিরিয়াস অনশন ছিল, এখানে কোনো নাটকীয়তাও ছিল না। এখন আন্দোলনটাকে সরকার কিভাবে দেখছে, সরকারের উদারতা থাকতে হবে। সরকারের যে একটা তার রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, যারা তাদেরকে ভোট দিয়েছে, এবং আমরা শিক্ষকরা ভোট করিয়েছি, যখন সরকার উদাসীন, কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না, তারা এড়িয়ে যেতেই পারে, তারা মনে করছে কিছু হবে না, কিন্তু তারা এটা ভাবতে পারছে না মসনদ কারো জন্য নয়, একথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যাবে জীবন যৌবন ধনবান। আমরা তার জন্য যথেষ্টই, এটা আমরা কিন্তু ছাড়বো না যদি আমাদের চাকরি যায়। আজকে আপনারা সমস্ত বুদ্ধিজীবীদের আহ্বান জানিয়েছিলেন আপনাদের অনশনস্থলে আসার, কিন্তু দেখা গেল দিনের শেষে কোনো পরিচিত মুখের উপস্থিতি নেই, তাহলে কি আপনারা কি জনসমর্থন পাচ্ছেন? পরিচিত মুখ তো অনেকেই ছিল, সবাই অনেকেই পরিচিত মুখ। এবার যেটা অনেকে এটা বলতে চাইছেন যে অনেকে আসেননি, আমন্ত্রিত যাদের ছিল অনেকে আসেননি, তাদের মধ্যে আমাদেরকে অনেকে জানিয়েছেন কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কারো বাড়ির লোক অসুস্থ, তারা এই মুহূর্তে আমাদেরকে ফোন করে জানিয়েছেন, কেউ কেউ বলেছেন আমরা একটা ভিডিও বার্তা করে আপনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, হয়েছে। জনসমর্থন মানে আমরা তো ভোটের নির্বাচন করার জন্য নামিনি যে আমাদের জনসমর্থনের প্রয়োজন, ঠিক আছে? আমরা সমাজে একটা ক্ষতিগ্রস্ত অংশ, এবং আমরা সবাই একটা সমাজের মধ্যে আছি। একটা পাত্রের মধ্যে যখন কোনো বস্তু থাকে এবং পাত্রটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ধরুন একটা পাত্রের মধ্যে চাল ডাল সর্ষে সবকিছুই আছে, পাত্রটা আস্তে আস্তে ফুটো হচ্ছে, সর্ষে যদি বলে আমি চালের পাশে দাঁড়াবো না, তাহলে একদিন কিন্তু সর্ষে ওই ছিদ্র দিয়ে পড়বে। তো খুব স্বাভাবিকভাবেই এই জনসমর্থন নয়, যে সোসাইটিটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা ঘটনা ঘটছে সেখানে একে অপরের পাশে যদি না থাকা হয়, তাহলে পরে একটা সময় তারাও কিন্তু ওই সমাজে বসবাস করতে পারবেন না। দেখুন না আজকে কসবাই যে ঘটনাটা ঘটেছে, দেখুন আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা, বা এই যে আমাদের সরকারি শিক্ষকদের চাকরি চলে গেল, আরো যারা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছে বা আরো যারা বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরি করছে, তারা তো এর বাইরে নয়। তাহলে এই ঘটনা তাদের পরিবারের লোকজনের ঘটবে না এমন তো নয়, এই আশঙ্কা তো কেউ উড়িয়ে দিচ্ছে না। তো সেই জন্যই প্রত্যেককে এখানে জনসমর্থনের প্রশ্ন নয়, জনচেতনার প্রশ্ন আছে, জনচেতনার প্রশ্ন আছে। তাই চেতনাটা সকলের হওয়া উচিত, যে এখানে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু শিক্ষকের চাকরি বা শিক্ষাকর্মীর চাকরির প্রশ্ন নয়, এটাকে বৃহত্তর জায়গা থেকে ভাবুন। তাহলে ভাবলে নিশ্চয়ই মনে হবে যে হ্যাঁ, সকলের মধ্যে কোথাও না কোথাও একটা সংযোগ, কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে। আপনারা তাহলে দুটো কর্মসূচি আপাতত তুলছেন, একটা হচ্ছে ওই অনশন, আরেকটা আপনাদের ছিল পূর্ব ঘোষিত যে আপনারা মশাল মিছিল। হ্যাঁ, মশাল মিছিলটা যেহেতু আমাদের সময়টা প্রচন্ড অতিক্রান্ত হয়ে গেছে, আপনারাও দেখেছেন, আমরা মশাল মিছিলটা আজকে করছি না। 14 তারিখে আমরা নবান্ন অভিযান করছি সংগঠিতভাবে, যেহেতু কাল 6 তারিখ থেকে আমাদের জেলাগুলো শুরু হচ্ছে। জেলায় যে সমস্ত আমাদের যারা স্যার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন
তাদের সঙ্গে মিটিং করা, বসা এবং 14 তারিখ নিয়ে কনভিন্স করা, এবং যে সমস্ত মানুষ এসেছিলেন বা যারা আরো আসতে পারেননি সকলকে নিয়ে আমরা আহ্বান জানিয়ে 14 তারিখে নবান্ন অভিযান এবং 21, 22, 23 আমরা পার্লামেন্টে যখন সেশন চলবে সেই সময় আমরা দিল্লিতে লাগাতার প্রোগ্রাম চালাবো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটি যে নবান্ন অভিযানে শুধুমাত্র আমরা আমাদের কথা বলবো ব্যাপারটা তা নয়। আমাদের এখানে পশ্চিমবঙ্গে শিক্ষার যে হাল, অর্থাৎ আমাদের যারা ভাই বোন আছেন, যারা দীর্ঘদিন বিএড করেছেন, পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, আজকে 2016 পরে আজকে 2025 হয়ে গেল, 10 বছর কোনো পরীক্ষা হয়নি পশ্চিমবঙ্গে। 10 বছর স্কুল সার্ভিসে কোনো পরীক্ষা হয়নি। 10 বছর ধরে এই ছেলে মেয়েগুলো অপেক্ষা করছে একটা পরীক্ষার জন্য, হাফ পিট করে তাকিয়ে আছে। কিন্তু একটা রাজ্যে 10 বছর ধরে একটা পরীক্ষা হয় না, স্কুলে নিয়োগ হয় না। এই বিষয়গুলো তো আছেই। তার সঙ্গে যেগুলো হয়েছিল চাকরি, ডবল চাকরি যেগুলো হওয়ার কথা ছিল, সেগুলো ডবল করে চাকরি চলে গেছে। যেখানে যারা আছেন এদের মধ্যে অনেকেই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেন 2016 প্যানেলে, সেই ফ্যামিলিগুলো কিন্তু চাকরি গেছে। এবং সেই ফ্যামিলিগুলোর অবস্থা ভাবুন যে তাদের কি অবস্থা হবে, কারণ দুজনেই কিন্তু চাকরিরত ছিল 2016 প্যানেলে। তাহলে সেই ফ্যামিলিগুলোর বাচ্চাগুলোর কি অবস্থা হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হবে। এবং যারা চাকরি চাইছেন, চাকরি প্রার্থী যারা, সেই ছেলে মেয়েগুলো আজকে এই 10 বছর ধরে অপেক্ষা করতে করতে তাদের যে আশা, তাদের যে স্বপ্ন, সেগুলো যেভাবে গুঁড়িয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে না। কিন্তু আমরা যেহেতু নিজেরা 4 বছর 5 বছর অপেক্ষা করে পরীক্ষাটা পেয়েছিলাম, আমরা বুঝি এই যন্ত্রণাটা। তাই এখানে পরীক্ষা হচ্ছে না, দিনের পর দিন কোনো পরীক্ষা হচ্ছে না। তাহলে এই যে ছেলেগুলো পাস আউট করে বেরোচ্ছে, যে শিক্ষিত ছেলেগুলো, এদের ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ নিয়েও আমরা প্রশ্ন তুলব। এবং তারা আমাদেরই ভাই বোন এবং আমাদেরই পরিবারের অংশ তারা। তাই আমাদের এইদেরকে নিয়ে প্রশ্ন তুলতে হবে এবং তাদেরও আজকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। কারণ আজকে শিক্ষা নিয়ে যে দাবিটা, যে আজকে এই যে জিনিসটা হলো, এতদিন পর্যন্ত মানুষ জানতো যে সরকারি চাকরি যায় না, কখনোই যেতে পারে না, এই একটা বিশ্বাস কিন্তু প্রত্যেকের মধ্যে ছিল। যেখানে অনেকে কিন্তু অনেক ভালো ভালো প্রাইভেট সেক্টর ছেলে এখানে ঢুকেছে, যেখানে হয়তো 1 লাখ স্যালারি ছিল, সেইটা ছেড়ে দেখা গেল 30,000 এই চাকরিটাতে ঢুকেছিল, কারণ নিশ্চয়তা ছিল। তাদেরও কিন্তু চাকরিটা গেছে। তাহলে তাদের যে সময়টা নষ্ট হলো, এনার্জিটা নষ্ট হলো, তাদের যে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। প্লাস যারা দিনের পর দিন বিএড করে অপেক্ষা করছেন একটা পরীক্ষার জন্য, হাফ পিট করছেন, সেই পরিবারগুলো, যার বাবা ধরুন জমি বিক্রি করে তাকে বিএড করিয়েছে, যার মা হয়তো গয়না বিক্রি করে তাকে বিএড করিয়েছে, যে একটা পরীক্ষা দেবে, আমার ছেলেটা এসএসসি বা মেয়েটা এসএসসি পেয়ে একটা স্টেবল জায়গায় দাঁড়াবে, সেই ছেলে মেয়েগুলোর আজকে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে আছে। এইটা আর কতদিন চলতে পারে? এইটা নিয়ে অবশ্যই, এটা নিয়েও আমাদের তো যেটা হয়েছে এটাও থাকবে। এবং এই দাবিটা আমাদের থাকবে যেন ইমিডিয়েটলি একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। এরকম জগা খিচুড়ি যে রিক্রুটমেন্ট একটা করা হয়েছে, টাইমিংটা এখনো মোটামুটি ফাইনাল হয়নি, মোটামুটি 1টা।